লেন্সকার্টের আইপিও নিয়ে যে একটা বড় খেলা চলছে পর্দার পিছনে, সেটা নিয়ে আগে বলবো, তারপর উইকলি চার্টে বা ডেইলি চার্টে মার্কেট নিয়ে অ্যানালিসিস করব। জিওপলিটিক্যালি চায়নার সাথে ইউএস এর একটা ব্যাপার হয়েছে যার জন্য ইন্ডিয়ার উপর একটু নেগেটিভিটি আসছে, সেটা নিয়েও আলোচনা করব, চার্টে আলোচনা হবে। মন দিয়ে ভিডিওটাকে দেখবেন। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, কারণ এরকম নিউজ আপনারা এই চ্যানেলের মাধ্যমেই পাবেন। দেখুন, এখন লেন্সকার্টের আইপিও চলছে। আইপিওর প্রাইস প্রায় 402 টাকায় ধার্য করা হয়েছে সাধারণ পাবলিকের জন্য। জাস্ট 3 মাস আগে জুলাই 2025-এ পীয়ূষ বানসাল, যিনি লেন্সকার্টের ফাউন্ডার, পীয়ূষ বানসাল নিজে 4.5 কোটি শেয়ার নিজেকে অ্যালোকেট করেন। 4.5 কোটি নাম্বার অফ শেয়ার কেনেন 52 টাকা পার শেয়ার প্রাইসে। 52 টাকা পার শেয়ার প্রাইস মাত্র 3 মাস আগে। 3 মাস বাদে সে আইপিও আনছে, তখন তার ভ্যালুয়েশন পার শেয়ার করছে 400 টাকা। এটা কেমন ধরনের ব্যাপার হলো? সে আগে 4 কোটি শেয়ার নিয়েছে, নিজের পকেটে নিয়ে নিল 52 টাকা করে কিনে। তারপরে জাস্ট 3 মাসে ভ্যালুয়েশন প্রায় 9-10 গুণ বাড়িয়ে কি করে বাজারে আনলো? মানে 3 মাসে এমন কি হয়েছে কোম্পানির যে ভ্যালুয়েশন 10 গুণ বেড়ে গেছে? এটা নিয়েই বলছি। আরেকটু ডিটেলসে বলবো বা আরেকটু খোলসা করব ব্যাপারটা। দেখুন, প্রথম কথা, লেন্সকার্ট ভালো কোম্পানি। এই যে চশমাটা দেখছেন, এটাও লেন্সকার্টের। আমিও যা চশমা কিনি বা এই করি, আমি লেন্সকার্ট থেকেই কেনার পছন্দ করি। লেন্সকার্ট থেকে আমি বহু বছর ধরে আছি। আমার স্পেশাল একটু পাওয়ার আছে, সচরাচর পাওয়া যায় না, মানে হালকা গ্লাসে সেই জিনিসগুলো লেন্সকার্ট খুব ভালো দিয়েছিল। আমি লেন্সকার্টের একদম বরাবরের প্রায় কাস্টমার বলতে পারেন, এবং ওদের যে কি বলে, অর্ডার দেওয়ার সাথে সাথে 1-2 দিনেই বাড়িতে চলে আসে, এই ব্যাপারটা দারুণ লাগে। এখন তো আরও কুইক সার্ভিস করেছে, যেগুলো খুব ভালো, নো ডাউট ভালো, ঠিক আছে। কিন্তু যখন প্রমোটাররা এই জিনিসগুলো করে, তখন একটু না মনের কোথাও একটা যেন ওই এথিক্স নিয়ে একটু খচখচানি থাকে। হ্যাঁ, এবার অনেকে বলবেন, এটা নিয়ে পীয়ূষ গোয়ালকে প্রশ্নও করা হয়েছিল যে জাস্ট 3 মাস আগে, এটা ইকোনমিক্স টাইমসেরই খবর, আমার মাথা থেকে কোথাও বার করছি না, যে জুলাই 2025-এ আপনি 52 টাকা পার শেয়ার 3 মাস আগে করলেন, নিজেকে অ্যালোকেট করলেন বা কিনলেন, আর এখন কোম্পানির ভ্যালুয়েশন আনছেন 400 টাকা পার শেয়ারে। কেন? কীরকম এরকম হলো? তখন যখন নিউজ চ্যানেল প্রশ্ন করেছিল, তার উত্তরে আমি পীয়ূষ বানসালের ইন্টারভিউ দেখছিলাম, কোনো ক্লিয়ার অ্যান্সার দিতে পারেনি। একটাই অ্যান্সার দিচ্ছে যে আমি স্কিন ইন দ্য গেম থাকতে চেয়েছিলাম, তাই শেয়ার নিয়েছিলাম, এবং আমার এই শেয়ারটা তো লকড ইন, সুতরাং কোনো কিছু অসুবিধা হবে না। মশাই, এটা একটা না অন্য ধরনের খেলা, বড় লোকদের এই খেলাটা চলে, যারা যারা মানে বড় শেয়ার হোল্ডার। কেন চলে আমি বলছি। কারণ দেখুন, সে 222 কোটি টাকা ইনভেস্ট করেছিল 52 টাকা পার শেয়ারে, 4.5 কোটি শেয়ার কিনে জন্যে। এখন তার ভ্যালুয়েশন 1700 কোটি টাকা। 1700 কোটি টাকা, কারণ 402 টাকা পার শেয়ার প্রাইসে তো আনছে, আইপিও হয়েও যাবে 400 টাকায় যদি আমি ধরি, তাহলে 1700 টাকা, 1700 করোড় তার নেটওয়ার্থ। এবার তার নেটওয়ার্থ যেই লিস্ট হয়ে গেল, সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং শুরু হয়ে গেল, তার নেটওয়ার্থ খাতায় কলমে তো দেখাবে 1700 কোটি। ওইটাকে কোল্যাটারাইজ করে বা ওটাকে বন্ধক দেখিয়ে বা ওই ব্যাপারটাকে দেখিয়ে পার্সোনাল গ্যারেন্টিতে অন্য মানে আপনি লোন নিতে পারেন। বিভিন্ন তাই করে, যে একটাই তো এদের ভেঞ্চার নয়, একজন লেন্সকার্ট, তাছাড়া আরেকটা কোনো ভেঞ্চার সে খুলতে পারে, বা আরেকটা কোনো কোম্পানি সে করতে পারে, বা বিভিন্ন কোম্পানির সাথে এরা ইনভলভডও থাকে। সেখানে এই কোল্যাটারালকে দেখিয়ে কিন্তু লোন বা অন্যান্য সুযোগ সুবিধা আপনি নিতে পারেন, কারণ আপনার নেটওয়ার্থটা খাতায় কলমে তো হয়ে গেল 1717 কোটি টাকা। যদিও আপনি শেয়ার হয়তো সেল করছেন না, লকড ইন রেখেছেন, কিন্তু ওই যে দেখাচ্ছে। এইভাবেই তো দেখুন, আজকে আদানি বলুন, আম্বানি বলুন, এদেরকে আমরা ওই বলি না, ওয়ার্ল্ডের এত নম্বর, ধরুন 8 নম্বর বা 7 নম্বর বড় লোক, বা 6 নম্বর বা 5 নম্বর র্যাঙ্কে উঠে এলেন বড় লোকেদের লিস্টে, এরকম বলি। কি করে হয়? ওনাদের কাছে যে রিলায়েন্স বা আদানি গ্রুপের কাছে যে আদানি স্টক আছে, তার ভ্যালুয়েশন করে দেখা হয় তার নেটওয়ার্থ কত। এই নয় যে তাকে বেচে দিতে হয়েছে বা নেট ক্যাশে বসে থাকতে হয়েছে। বুঝতে পারছেন? তা খাতায় কলমে কি ভ্যালুয়েশন, সেটা দেখে এই ব্যাপারগুলো করা হয়। তো খাতায় কলমে ভ্যালুয়েশনটা বাড়লো, এটা দেখিয়ে লোন বা অন্যান্য সুযোগ সুবিধা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আপনাদের দেবে। তো
এইটা করার জন্য যদি আমি এরকম করি, এটা কিন্তু আমি নিজে লেন্সকার্টের একজন মানে একদম কট্টর ক্লায়েন্ট বা কট্টর কাস্টমার হয়েও, মানে কট্টর বলছি মানে একদম আমি বহু বছর থেকে লেন্সকার্টের প্রোডাক্ট ইউজ করছি, সেটা হয়েও আজকে আমি এই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি, কেন ৩ মাস আগে জাস্ট এরকম ফাউন্ডার যে সে এরকম ৫২ টাকায় নিজেকে শেয়ার অ্যালোকেট করে এখন ৪০০ টাকায় শেয়ার আনছে। ইট ইজ নট, মানে একটু চোখে কেমন যেন লাগছে। যদিও লক ইন বলবেন, স্কিন ইন দ্য গেম বলবেন, ওইসব বললে না হজম ঠিক হয় না। ঠিক আছে? তো এই ব্যাপারটা আপনাদের কি মনে হচ্ছে প্লিজ নিচে কমেন্ট বক্সে একটু জানাবেন। আর এই তথ্যগুলো আপনাদের সামনে আনছি। ভিডিওটাকে প্লিজ ভালো লাগলে লাইক করবেন। তাই জন্য দেখুন আমি তেমন যে আইপিও গুলো একটু আমার ভালো মনে হয় সেগুলোকেই আমি কভার করি। লাস্ট আমি কভার করেছিলাম এলজি ইলেকট্রনিক্স এবং দারুণ একটা লিস্টিং গেইন হয়েছে। লেন্সকার্টকে আমি তাই কভার কিন্তু করিনি এবং আজকেও করছি না লেন্সকার্টকে কভার। শুধুমাত্র এই খবরটা আপনাদের সামনে তুলে ধরছি। কিনবেন কি কিনবেন না, অ্যাপ্লাই করবেন কি করবেন না আইপিওতে, সম্পূর্ণ আপনার ব্যাপার। ঠিক আছে? আমি এই নিয়ে নিউট্রাল মনোভাবাপন্ন। শুধু এই খবরটা যেটা আমার চোখে একটু কেমন যেন লেগেছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনার এই নিয়ে মতামতটা কি নিচে নিশ্চয়ই জানাবেন। এবার আসি যেটা মেন মুদ্রা, সেটা হচ্ছে বাজার। বাজার এই জায়গাটা একটু মার্কিং আপনার জেনে রাখা ভালো। এটা ২৬,২০০, ২৬,২৫০ এই জোনটা, যেটা লাইফ হাই আমাদের নিফটি করেছিল, তার আশেপাশেই গেছিল এবং গিয়ে তারপর থেকে একটু নিচের দিকে এসেছে বিগত দুদিনে। এবং বিগত দুদিনে যদি দেখেন একটা বড় ব্যাপারও হয়েছে। আহ, কি বড় ব্যাপার সেটা আগে বলে নিই, একটু জিওপলিটিক্যাল ইভেন্টটা নিয়ে বলে নিই। তার আগে ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন সবাই। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন কি হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে ট্রাম্প এশিয়া সফরে বেরিয়েছে, বিভিন্ন বিজনেস ডিল সাইন করছে বিভিন্ন দেশের সাথে এবং চায়নার সি জিনপিংয়ের সাথেও তার মানে মিটিং হয়েছে। আপনারা দেখেছেন হ্যান্ডশেকের ছবি টবিগুলো অনেক এসেছে টিভি ফিভিতে। যদিও সেই অর্থে বলা যায় মানে নিউজ কনফারেন্স করে এলাহি ব্যাপার ওই জিনিসগুলো করা হয়নি। আমার মনে হয় চায়না সেটা বারণই করেছিল বা এই কিন্তু নিজের দেশে ফিরে গিয়ে যথারীতি ওদের যে স্টেট সেক্রেটারি আছে বা বিভিন্ন লোক আছে সবাই ওই ট্রাম্পের জয়গান, যে ট্রাম্প জিতেছে, এই মানে দারুণ পলিসি বানিয়েছে, দেখুন চায়নাকে সেই সব কিছু স্বীকার করে নিতেই হলো, এক্সেট্রা এক্সেট্রা, যেগুলো একদমই ঠিক নয়। কেন ঠিক নয় এদিকে বলি। চায়না রেয়ার আর্থ আগে, জাস্ট আপনি ৬ মাস পিছিয়ে যান, ৬ মাস আগে যদি দেখেন ইউএস রেয়ার আর্থ বলুন বা বিভিন্ন রেয়ার আর্থ ম্যাগনেটস থেকে শুরু করে বিভিন্ন জিনিসগুলো কার থেকে নিচ্ছিল? চায়নার থেকে নিচ্ছিল এবং চায়না দিচ্ছিল, কোনো অসুবিধা চলছিল না। ট্রাম্প নিজে এসে যখন চায়নার উপর ট্যারিফগুলো বাড়ালো তখন চায়না ওই দিক থেকে রেয়ার আর্থকে একটু হাতটা কন্ট্রোল করে নিল, না বাবা আমিও তাহলে দেব না। এইবার ট্রাম্প আবার গিয়ে বলছে ঠিক আছে এবার আমি ট্যারিফ কমিয়ে নিলাম। ট্যারিফ যদি ও কমিয়ে নেয় তাহলে চায়নার কি দোষ? চায়না আবার ছেড়ে দেবে, বলবে হ্যাঁ তাহলে আবার 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 আমরা রেয়ার আর্থগুলো তোমাকে দেবো, আগেও তো দিচ্ছিলাম। সেটাকে ট্রাম্প নিজের জয় জয়কার বলে কি করে বলছে আমি তো বুঝতে পারছি না। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু জানাবেন তো। মানে আমি নিজেই একজনকে বাধ্য করলাম সে যাতে রেয়ার আর্থগুলো না দেয়, তারপর আমি আবার পিছিয়ে এলাম, তারপর আবার সে যা আগে ৬ মাস আগে দিচ্ছিল সেটাই আবার দেয়া শুরু করলো। আর আমি বললাম দেখো আমি জিতে গেছি, আমি আবার দিতে তাকে বাধ্য করলাম। আরে বাবা আগেও তো তাই দিচ্ছিল, তুমি তো এসে তাকে বন্ধ করালে তোমার পলিসির জন্য। আমি জানি না কিরকম এটা, এরকম হলো মানে আপনাকে কেউ মারলো, যে মারলো সে আবার আপনাকে নিয়ে হসপিটালে ভর্তি করে চিকিৎসা করালো, আবার বললো যে দেখুন আমি তো তোমাকে খুব কত ভালো করেছি, আমি চিকিৎসা করাচ্ছি। আরে বাবা আগে তুমি যদি না মারতে তাহলে তো চিকিৎসাই করাতে হতো না। মানে যাতা রকমের ব্যাপার চলছে। আর একটা ব্যাপার, এই যে শি জিনপিংয়ের সাথে যে পুরো বক্তব্যগুলো হলো, এই হলো ট্যারিফটা কমিয়ে ৪৭% আনা হলো, কমাবার রিজনটা কি দিয়েছে একবার দেখেছেন? অবাক অবাক, মানে আমি তো অবাক হয়ে গেছি। বলেছে কমিয়েছি কেন, যেহেতু ওই সোয়াবিন কেনা মানে চায়না আবার বলেছে তা আমেরিকার সোয়াবিন কিনবে, রেয়ার আর্থগুলো সাপ্লাই করবে এইসবের জন্য। আরে বাবা তুমি ট্যারিফ বাড়িয়েছিল তো এই একটা কথা বলে যে রাশিয়ার অয়েল চায়না কেনে, এটাও তো তুমি ন্যারেটিভটা দিচ্ছিলে। তো সেটা নিয়ে তো কোনো কথা হলো না। রাশিয়ার অয়েল চায়না কিনলেও ঠিক তাকে ৪৭% মানে ট্যারিফ কমিয়ে দেবে, ১০০-১৫০%-এর জায়গায় ৪৭% তুমি করছো। আবার
সেই একই এবং চায়নার থেকে কম তেল ইম্পোর্ট করছে ইন্ডিয়া এবং তার জন্য তাকে 50% ট্যারিফে রেখে দিয়েছো। মানে জাস্ট ভাবা যায় না কিরকম ভাবে দেখছে। এবং এটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে এশিয়ার বিভিন্ন সাথে ডিল করছে, এই করছে শুধুমাত্র ইন্ডিয়াকে বাদ দিয়ে, এবং ইন্ডিয়াকে বাদ দিয়ে এই জন্যই যেহেতু ইন্ডিয়া মাথা নত করছে না। এখানে আমি কোনো পলিটিক্সের যাচ্ছি না, কিন্তু ইন্ডিয়া মাথা নত করছে না কোনো একটা জায়গায়, না হলে কিন্তু হয় না। কারণ কারণ ট্রাম্পের নিজের মুখ থেকে এটা বলেছে, এটা ভিডিও আছে দেখে নেবেন। এই দুদিনে যে এশিয়া সফরে এসেছে সেখানে সাউথ কোরিয়ায় দাঁড়িয়ে তিনি এই কথাটা বলেছে ট্রাম্প। সবাইকেই তো উনি বলেন খুব ভালো, মানে হি ইজ আ ফ্যান্টাস্টিক ম্যান। সে শি জিনপিংকেও বলেছে হি ইজ আ নাইস লুকিং গাই, হি ইজ আ ফ্যান্টাস্টিক গাই। সে তো মানে কি বলে, পাকিস্তানের প্রাইম মিনিস্টারকেও সে বলে, ডোনাল্ড ট্রাম্প বলে। তো সবাইকেই ভালো লোক, হ্যাঁ, হি ইজ আ ফ্যান্টাস্টিক গাই, এটা সবাই বলে। তাই জন্য নরেন্দ্র মোদি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, হি ইজ আ ভেরি ফ্যান্টাস্টিক গাই, এটা তো বলে। এটা 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 ওনার কাছে নতুন নয়, পৃথিবীর সবাইকেই বলে। কিন্তু একটা ওয়ার্ড সে কিন্তু কাউকে বলে না, যেটা মোদির নামে সে ব্যবহার করেছে। সেটা বলেছে হি ইজ আ ভেরি টাফ গাই। এইটা শুনতে আমার ভালো লেগেছে। আমি এখানে বিজেপি কংগ্রেস করছি না, পিএম ওই প্রাইম মিনিস্টার যেটা, সেই পদটাকে ভারতকে নিয়ে বলছি, যেখানে বলছেন তিনি যে ভারতের পিএম ইজ আ ভেরি টাফ গাই অ্যান্ড ভেরি টাফ গাই টু নেগোশিয়েট, ভেরি টাফ গাই টু ডু দ্য ডিলস, ভেরি টাফ গাই। এই ওয়ার্ডটা একটা আমেরিকা, যে বিশ্বের আজকের দিনে দাঁড়িয়েও নাম্বার 1 দেশ, সেই দেশের একজন মানে প্রেসিডেন্ট যখন বলছে আরেকটা দেশকে যে ইজ আ ভেরি টাফ গাই, বুঝতে পারছেন কতটা ব্যাপারটা, কতটা টাফনেসটা দেখিয়েছে। এই টাফ ওয়ার্ডটা কিন্তু কারোর সাথে ইউজ করে না। ইভেন চায়নার শি জিনপিং এর বিরুদ্ধেও সে কোনোদিন মানে বিরুদ্ধে বলবো না, ওর জন্যও বিশেষণ যখন অ্যাডজেক্টিভ খোঁজেন তখনও কিন্তু টাফ গাই হিসাবে কোনোদিন বলে না। কিন্তু এইটা কিন্তু বলেছে নাইস গাই, এই গাই, মাই বেস্ট ফ্রেন্ড, ওগুলো তো সবার পক্ষেই সবার জন্যই অ্যাডজেক্টিভ বলেন ট্রাম্প। আমি সেগুলোকে একদমই কোনো কেয়ার করি না, কিন্তু টাফ গাই এটা কিন্তু বলেছেন। এবং সেই টাফনেসের জন্যই কিন্তু ভারতকে অন্য চোখে তারা দেখছে। তার জন্য কয়েকটা খারাপ দিকও আছে। যখন একজন, দেখুন আমেরিকা আমাদের জন্য, ব্যবসার জন্য আমেরিকাকে দরকার, সোজা কথা। কারণ ইন্ডিয়ার অনেক কিছু এক্সপোর্ট হয় আমেরিকাতেই বেশি বেশি করে হয়, এবং ডলার টার্মসে খুব ভালো হয়, মার্জিন ভালো থাকে, ব্যবসা বাণিজ্য ভালো হয়, এটা আমাদেরও দরকার। কিন্তু সেখানে দাঁড়িয়ে এমন কতকগুলো জিনিস আছে যেখানে হয়তো ভারত এখনো মাথা নতটা করছে না, এবং যার জন্যই কিন্তু বিভিন্ন জিনিসগুলো শোনা যাচ্ছে এবং বিভিন্ন জিনিস হচ্ছে ভেতরে ভেতরে। তো যাই হোক, এই ব্যাপারটার জন্য এবং যেহেতু চায়নার সাথে ডিল হয়েছে, ভারতের সাথে ডিল হয়নি, তো এই ব্যাপারটাও বাজার একটু অন্যভাবে নেবে। এবং চায়নার স্টক মার্কেট একটু ভালো করেছিল এই কদিনে। তো মানে করছে মাঝে মোটামুটি আছে চায়নার স্টক মার্কেট। চায়নার স্টক মার্কেটে এমন কিছু নয় ইন্ডিয়ার, মানে ইন্ডিয়ার যে গ্রোথ স্টোরিটা বা জিডিপির দিকে যেটা বলেন, সেটা ইন্ডিয়ার গত কয়েক বছরে অনেক ভালো আছে কম্পেয়ার টু চায়না। কিন্তু যাই হোক, শর্ট টার্মে চায়নার জন্য একটু ভালো হয়তো মনে করেছে, বা ইন্ডিয়ার জন্য একটু খারাপ মনে করেছে কেউ কেউ, যেগুলো শর্ট টার্ম মানি আছে তার জন্য এই দুদিনে একটু নেগেটিভ রিয়াকশন দেখেছেন। প্লাস আরেকটা জিনিসও আছে আমার যেটা মনে হয়, ওই জিওপলিটিক্যালের থেকেও একটু টেকনিক্যাল কারণটা আমি বেশি মনে করছি, যেহেতু একটু লাইফ হাইয়ের কাছাকাছি এসেছে, একটু দাঁড়াবে, তারপর আবার হয়তো উপরের দিকে যাবে। সরি, মাফ করবেন। তো তার জন্য হয়তো এখানে একটু কনসলিডেট করছে, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড। আবারও বলছি, হয়তো লাইফ আই আর সময়ের অপেক্ষা, এবং যারা এখনো হয়তো ওই আমতা আমতা করছেন লং টার্মের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব কিনা বা অ্যাকুমুলেট করব কিনা, তাদের জন্য আমি বলি প্লিজ, যদি আপনার লং টার্মের জন্য ভিউ থাকে, এই সুযোগ হয়তো মার্কেট আর নাও দিতে পারে। ঠিক আছে, এই অপরচুনিটি আমি লিখে দিলাম, এই অপরচুনিটি কিন্তু মিস করবেন না। হ্যাঁ, যাদের লং টার্ম ভিউ আছে, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, কিন্তু লং টার্মে ভারতের ইকোনমির উপর আমার বিশ্বাস আছে, তাই বলছি। ভারতের ইকোনমির উপর বিশ্বাস থাকলে লং টার্মে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বা যার মাধ্যমে, যে মাধ্যমেই আপনি কমফোর্টেবল ফিল করেন না কেন, ইনভেস্ট কিন্তু করুন। হয়তো সুযোগ বাজার এর পরে আর দেবে না, তখন হয়তো একটা ক্যাচ আপ র্যালি শুরু হয়ে যাবে। যদি ট্রেড ডিল ফিল সব হয়ে যায়, তখন কিন্তু হয়তো মার্কেট আপনাকে আর মানে এই দামগুলো হয়তো নিচের দিকে আর তেমন সুযোগ দেবে না। আর দেখুন, যদি এখান থেকে আরও কিছু পয়েন্ট নিচেও নামে,
যদি আপনার ভিউ থাকে ১০ বছরের, সেক্ষেত্রে চিন্তা করার তেমন কিছু কারণ নেই বলেই আমি মনে করি। যাই হোক, আ ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ১ম কমেন্টে আমি আমার সঞ্জয় টক্স অ্যাপেরও লিংক দিয়ে দিয়েছি। সেটাও একটু ডাউনলোড করে নেবেন। সেখানে বিভিন্ন কোর্সেরও আমার আ ডিটেইলস দেওয়া আছে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।